আজ আমি একটি অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে চর্চা করব। সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। সে কারণে আমি ইনভাইট করব আপনাদের অনেক চেনা জানা সুনামধন্য জ্যোতিষী। তার নাম হচ্ছে শ্রী সাহেব শাস্ত্রী। তার চেম্বার বহু জায়গায় আছে, যেমন কলকাতা, তারাপীঠ, আসাম ইত্যাদি। চলুন আর দেরি না করে ওনার সাথে আলোচনা শুরু করি আপনাদের জীবনের নানা সমস্যাগুলো নিয়ে। শাস্ত্রীজি নমস্কার। আপনি নিশ্চয়ই জানেন যে আমার একটি প্রাণায়াম, যোগা, মেডিটেশনের ক্লাস হয়, আমি এগুলো শেখাই। আর সেখানে অনেক ভক্ত স্টুডেন্টরা আছেন। তাদের সাথে আপনাকে নিয়ে আলোচনা করাতে তো ওনারা কিছু প্রশ্ন আমাকে যে যদি সম্ভব হয় আপনি আপনি এগুলো একটু জিজ্ঞাসা করে নেবেন। তো তাদের কিছু প্রশ্ন, আর আমি আমার ইউটিউব চ্যানেলে, মানে জ্ঞানীগুরু কমিউনিটিতে কিছু ভক্ত আছেন যারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ রাখেন, তাদেরও কিছু প্রশ্ন, তো মিলে আমি এত প্রশ্ন এসছে যে আমি কটা করব না বুঝে পাচ্ছি না। ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, এত প্রশ্ন এসছে। তো তার মধ্যে থেকে আমি 4-5টা প্রশ্ন আপনাকে করব। তো প্রশ্নগুলো একবার আপনাকে জানিয়ে রাখি, তারপরে ওয়ান বাই ওয়ান আমরা কোশ্চেন আনসার করবো, যাতে করে আমাদের দর্শকদের সুবিধা হয় তাদের জীবন চালনা করতে। তো প্রশ্নগুলো এই, আমাদের আমাদের জীবনে কি গ্রহ নক্ষত্র কোনো ভূমিকা আছে? তারপরে বলছেন যে যদি থাকে তবে সে ভূমিকাগুলো কি কি, বা কিভাবে চালিত হচ্ছি, যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন এই বিষয়টা। আর একটা প্রশ্ন আপনাকে আমি যেটা রাখবো, সেটা হচ্ছে আর্থিক অবস্থা ভালো হয় কোন কোন গ্রহের প্রভাবে, এবং তারা কোন পজিশনে থাকলে আর্থিক জীবন সুন্দর হয়। এটা সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন, কালসর্প যোগ কি, আর এই কালসর্প যোগের ফলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। ফোর্থ হচ্ছে কালসর্প যোগ কোন কোন গ্রহ নক্ষত্রের জন্য আসে মানুষের জীবনে। তো আমাদের জীবনে কি গ্রহ নক্ষত্রের কোনো ভূমিকা আছে? যদি এটা একটু আপনি আমাদের ভক্ত দর্শকদের বলেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এই গ্রহ নক্ষত্রের এফেক্টেই চলছি। আচ্ছা। কারণ আমরা হচ্ছে পৃথিবীর ছাদে বাস করছি। বাহ। যখন আমাদের জন্মগ্রহণ হচ্ছে তখন কিন্তু আমরা গ্রহ নক্ষত্রের স্থান নির্দেশে করছি। আর আচ্ছা। গ্রহ নক্ষত্রদের চলাচলের উপরই কিন্তু আমাদের জীবন কখনো সচল কখনো বা অচল হয়ে পড়ছে। আচ্ছা। যেমন ধরুন না, যে একটা দক্ষ বাজিগর যেমন ভাবে পুতুল নাচায়, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদেরকে নাচাচ্ছে। আচ্ছা। দেখুন, আমরা ভাবছি যে আমরা এই কাজটা করবো নিজের মতো করে, যে এইটা এরকম ভাবে করব, কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। ঠিক। তার কিন্তু বিপরীত একটা হয়ে উঠছে, তাই না? হ্যাঁ, এটা অনেকের জীবনে হয়ে থাকে। হ্যাঁ। তো আমরা নিজের মতো কোনো কিছু করতে পারি না। আমরা চিন্তা ভাবনা করি এক, কিন্তু হয়ে যায় অন্যরকম ভাবে। কারণ এই গ্রহ নক্ষত্রদের চলাচলের উপরে কিন্তু আমাদের জীবন কখনো সচল কখনো বা অচল হয়ে পড়ছে। রাইট। তো গ্রহ নক্ষত্র ছাড়া আমাদের জীবনে কিছু নেই। প্রত্যেকটা মানুষকে চালাচ্ছে গ্রহ নক্ষত্রই। আর গ্রহ নক্ষত্রদের উপরই আমাদের সবকিছু চলছে। খারাপ ভালো যা যে হচ্ছে সবকিছু গ্রহ নক্ষত্রের জন্যই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ। তো যদি থাকে কিভাবে চালিত হচ্ছে, যদি দর্শকদের বুঝিয়ে বলেন। দেখুন, আমাদের হচ্ছে 9টা গ্রহ 27টা নক্ষত্র দ্বারা চালিত এই মানব জীবন। আচ্ছা। আর ঈশ্বর ইচ্ছাই কিন্তু আমাদের এই মানব জীবন। একে যায় না পাল্টানো, যায় না নিজের মতো করে সাজানো গোছানো, সবকিছুই যেটা মানে ওনারা করে দিচ্ছে সেইভাবে আমাদেরকে চলতে হয়। তো এই তার মধ্যে যে গ্রহ নক্ষত্র গুলো আমাদের মধ্যে যেগুলো পড়ছে, চালিত যেগুলো করছে, আচ্ছা। যেমন ধরুন যে বুধ জন্মবার সাথে সাথে দেখা যাচ্ছে যে যে মানুষ একটা ভালো ডাক্তার হচ্ছে। ডক্টর হচ্ছে কিভাবে? ডক্টর হয় আমাদের যেগুলোর জন্য, আপনি ধরুন মঙ্গল, বৃহস্পতি, রবি যদি কারো স্ট্রং থাকে সে কিন্তু ডক্টর লাইনে যেতে পারে। মানে এটা কি জন্মসূত্রে? জন্মসূত্রে যখনই একটা বাচ্চা এই পৃথিবীতে আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে সেই বাচ্চাটার উপরে বৃহস্পতি এবং মঙ্গল, ঠিক আছে, এরা কিন্তু বিশাল কিছু ভাবে একটা পাওয়ার ফেলেছে। আচ্ছা। তার ফলে কিন্তু সে ডক্টর লাইনে আস্তে আস্তে করে সে ডক্টর লাইনে যাচ্ছে। তো অনেকে, কেউ হচ্ছে বাচ্চা হওয়ার পর বড় হওয়ার পর কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ডক্টর, কেউ হচ্ছে মাস্টার, কেউ হচ্ছে উকিল, কেউ হচ্ছে ব্যারিস্টার। এগুলো কি জন্য হচ্ছে? এগুলো কিন্তু গ্রহ নক্ষত্র। যেমন ধরুন একটা শিক্ষক, একটা বাচ্চা হওয়ার সাথে সাথে সে শিক্ষক হয়ে ওঠে না।
যখন সে বাচ্চাটা হচ্ছে তখনই কিন্তু তার মধ্যে রবি, বুধ এবং বৃহস্পতি এই তিনটে জিনিসের ভূমিকা কিন্তু বিশাল কিছু হবে তার মধ্যে পড়েছে। সে বড় হয়েছে, সে কিন্তু শিক্ষার দিক থেকে এগিয়ে যাচ্ছে, সে কিন্তু টিচার হচ্ছে। এইভাবেই গ্রহ নক্ষত্রগুলো আমাদের জীবনে ভূমিকা পালন করে এবং আমাদেরকে চালিত করছে আস্তে আস্তে। অনেককে দেখি যে অনেক মানুষ খুব ইজি ওয়েতে তাদের কাছে টাকা আসে, আবার অনেক মানুষকে দেখি প্রচুর খাটেন কিন্তু তবুও টাকা আসে না। আবার অনেককে দেখি যে টাকা তো ইনকাম করছেন কিন্তু আয় ব্যয় সমান, মানে তার মাসের শেষে ধার করতে হচ্ছে। তো এই বিষয়টা কেন হয় যে আর্থিক অবস্থা যে ভালো হয় সেটা কোন কোন গ্রহের কারণে বা প্রভাবে, এবং তারা সেই যে গ্রহ কোন পজিশনে থাকলে আর্থিক জীবন সুন্দর হয় মানুষের? দেখুন, আর্থিক দিকটা দেখতে গেলে আমাদের প্রথম হচ্ছে বৃহস্পতি, শনি এবং রাহু। এরা হচ্ছে অগাধ আর্থিক দিয়ে থাকে। যেমন বৃহস্পতি বলছে কারোর জন্ম ছকে বা কুণ্ডলিতে যদি দশমপতি বৃহস্পতি হয়ে থাকে, সেই দিক থেকে কিন্তু আর্থিক দিকটা প্রচুর ভাবে তাকে দিয়ে থাকে। ঠিক আছে, কিন্তু দেখা যায় অনেকে জন্মক্ষেত্রেও দেখা যায় বিচারটা ঠিক এরকম ভাবে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্থিকটা দশমপতি বৃহস্পতি বসে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিকটা ঠিকঠাক ভাবে তার স্ট্রং না। কারণ আমাদের দেখতে হয় এখান থেকে বিচার করে যে আমাদের 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র। আচ্ছা। তো প্রত্যেকটা গ্রহের পিছনে 3টি করে নক্ষত্র আছে। আরে বাপরে। আমরা, হ্যাঁ, যেমন আপনাকে একটা বোঝাচ্ছি যে চন্দ্র কিন্তু একটা গ্রহ। যেমন চন্দ্র 3টি নক্ষত্র, সাথী, শতভিষা, পূর্ণবসু নক্ষত্র, এটা কিন্তু চন্দ্রের নক্ষত্র। আচ্ছা চন্দ্রের কিন্তু নিজস্ব কোনো পাওয়ার নেই। আচ্ছা। যখন এই 3টি নক্ষত্র চন্দ্রকে পাওয়ার দিচ্ছে তখন কিন্তু চন্দ্র পাওয়ারফুল হয়ে উঠছে। যেমন ধরো সূর্য একটা নক্ষত্র, সূর্যের জন্য চন্দ্র উজ্জ্বলিত হচ্ছে। ঠিক সেরকম ভাবে 3টি নক্ষত্র এবং সাথী, শতভিষা, পূর্ণবসু, চন্দ্র নক্ষত্র চন্দ্রকে যদি পাওয়ার দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র ভালোভাবে কার্যক্রিয়া করে থাকে। যেহেতু যেমন দেখুন বৃহস্পতি বলে যে বৃহস্পতি দশমপতি বসে আছে কিন্তু টাকা পয়সা আর্থিক দিকটা কিন্তু সেভাবে কোনো স্ট্রং হয়নি, সেরকম ভাবে কিছু না। কিন্তু বিচারটা হচ্ছে দেখতে হবে যে বৃহস্পতি গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি গ্রহ স্বক্ষেত্রে বসে আছে না নিচুস্থ বসে আছে, এইসব জিনিসগুলো দেখে বিচার করতে হয়। তারপর হচ্ছে এইগুলোকে একটা করা যায়। তো প্রথম কথা বলতে বৃহস্পতি আমাদের আর্থিক দিকটা স্ট্রং করে, জ্ঞান দিকটা স্ট্রং করে, এগুলো তো হয়েই থাকে। আর এখনকার তো বর্তমান যুগে মানুষের আর্থিক দিকটা প্রচন্ড ভাবে প্রবলেম চলছে, হ্যাঁ। কারণ এই বছরটা হচ্ছে শনির বছর। আচ্ছা। শনি জাতক জাতিকারা যারা এই সান্নিধ্যে পড়েছে তাদের কিন্তু প্রচুর ক্ষতি, আর্থিক ব্যয় হতে থাকছে। যেমন শনি দেখুন এমন একটা গ্রহ, শনি কিন্তু খুবই ধার্মিক গ্রহ। শনি কিন্তু অগাধ টাকার মালিক করে দিতে পারে একজনকে, আবার যখন নিয়ে নেয় একদম নিঃস্ব করে দেয় তাকে। যেমন ধরুন রাজা হরিশ্চন্দ্র কিন্তু শনির দশাতে বনবাসে গিয়েছিল, আচ্ছা। রাজত্ব ত্যাগ করে বনবাসে কিন্তু গিয়েছিল রাজা হরিশ্চন্দ্র। কিন্তু শনি এমন একটা গ্রহ, সে যাকে দেবে বিশাল কিছু ভাবে দেবে, যাকে দেবে না তাকে কিন্তু একদম নিঃস্ব করে দেবে। কারণ শনি এতটাই ধার্মিক, যেটা বলা যায় যে ঈশ্বর সাধনার জন্য শনিকে স্ট্রং হতে হয়। আচ্ছা। শনি যাদের খুবই ভালো, তারা যদি সঠিক পথে চলে, সঠিকভাবে যদি সৎ পথে যদি চলে, সঠিকভাবে চলে, ঈশ্বরের উপর যদি সাধনা করে যদি চলতে পারে, সেই দিক থেকে এটা বিশাল কিছু হবে, একটা ইনকাম হয়ে থাকে। যেটা বলছিলাম যে এই বছর হচ্ছে আমাদের শনির বছর। শনি জাতক জাতিকারা যারা এগুলোতে পড়েছে তাদের কিন্তু আর্থিক প্রবলেম প্রচন্ড ভাবে হতে থাকছে। দেখা যাচ্ছে তারা ইনকাম করছে 10 টাকা, ব্যয় হয়ে যাচ্ছে 50 টাকা, আয়ের থেকে ব্যয় বেশি দিচ্ছে। ব্যাংক ব্যালেন্স ইনকাম করেও কিন্তু ধরে রাখতে পারছে না। কর্মদিক একাধিক ভার চেঞ্জ হচ্ছে, যে কোনো ব্যবসাতে ইয়ারলাস হয়ে যাচ্ছে, ব্যবসাও ঠিকঠাক ভাবে চলছে না, সবকিছু ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো শনি যে ব্যাপারটা হচ্ছে, শনি এমন একটা গ্রহ, দেখবেন যে কোনো মানুষের যদি শনি একটা থাকে, তার সে একটা ধরুন সকালে ট্রেন ধরবে বলে ঠিক 10টার সময় স্টেশনে যাচ্ছে, 10টার সময় যখন স্টেশন যাচ্ছে ট্রেনটা কিন্তু স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। শনি যাদের খুব খারাপ পজিশন আছে তাদের জীবনে কিন্তু ঠিক এরকম ভাবে হতে থাকে, হওয়া জিনিস হবে না, সর্বকাজে লেট, যেটা আজকে হওয়ার কথা সেটা 10 দিন পর হওয়া,
এই ব্যাপারগুলো। আর শনি যাদের ডাউন থাকে তাদের দেখবেন যে খাবারে চুল পড়বে, আচ্ছা। বস থাক, হ্যাঁ, বস থাকলে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠা, সাইডে যদি কুকুর থাকে কুকুর ঝাটপা ঝাটপা করে ওঠা। তো আর্থিক ব্যাপারটা শনি বিশাল কিছু ভাবে দিয়ে থাকে। আর রাহু তো আমাদের ফটকা যোগ, যেমন লটারি প্রাপ্ত হলে কিন্তু রাহু রাহু এর মধ্যে বিশাল কিছু ভাবে একটা ভূমিকা পালন করে থাকে, লটারি প্রাপ্ত যোগ বা কোনো কিছু হঠাৎ করে পেয়ে যাওয়া, এইসব জিনিসগুলো কিন্তু রাহু বিশাল কিছু ভাবে দেখে থাকে। আচ্ছা শাস্ত্রীজি, মানুষ ঋণগ্রস্ত কেন হয়ে পড়ে? হয়তো তার এটা ইনকাম, তার ইনকাম প্রচুর, তবুও তার ঋণ প্রচুর, এটা কি কেন হয়? ও তো বললাম এটা হচ্ছে আরেকটা কথা আপনাকে আমি বলি, যে আমার মনে হয় কোনো মানুষ কিন্তু ঋণী হতে চান না, যে আমার মার্কেটে অনেক টাকা আমি ঋণ হয়ে যাচ্ছে, এটা কেউ চায় না, তবুও কেন এটা আসে যদি একটু বলেন। এইটা হচ্ছে পুরোটাই বললাম, এটা শনি গ্রহের জন্য। শনি গ্রহ এমনই, দেখবে যে মানুষ আর্থিক জমিয়ে যাচ্ছে কিন্তু আর আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। তো শনি যাদের খুবই নিচুস্থ অবস্থায় বসে আছে বা শনি যাদের খুবই ডাউন অবস্থায় বসে আছে তাদের কিন্তু আর্থিক ব্যাপারটা প্রচুর ভাবে করতে হবে। সে ইনকাম করলে একটা জায়গায় দেখা যাচ্ছে ব্যাংক ব্যালেন্স রেখে দিয়েছে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এইটা পুরোটাই শনির এফেক্ট হয়ে থাকে। তো আর্থিক ব্যাপারটা টোটালটা আমাদের শনি বেশিরভাগ স্ট্রং করে। প্রথমে বললাম না যে রাজা হরিশ্চন্দ্র শনির দশাতে বনবাস করতে হয়েছিল, রাজত্ব ছেড়ে বনে যেতে হয়েছিল। আর আমরা তো সাধারণ একটা মানুষ। তবে আমি একটা কথা বলি শাস্ত্রীজি, সেটা হচ্ছে যে এখান থেকে বাঁচার কি উপায় আছে? আর আরেকটা কথা বলি যে বাঁচার উপায় বলতে তিনি কি করলে তার ঋণটা হবে না বা তার ইনকাম, সোর্স অফ ইনকামটা ঠিকঠাক আসবে, এটা কিভাবে করলে, কি করলে এটা হতে পারে? আপনাদের শাস্ত্র কি বলে এখানে? দেখুন, শনি গ্রহ প্রথম কথা বলতে, শনি গ্রহকে যদি কেউ ঠিকঠাক মানে একে ঠিকঠাক ভাবে ভালোভাবে রাখতে চায়, কারণ যে কোনো গ্রহকে তো শান্তি রাখাটাই আমাদের কাজ। তো আমরা স্টোন পড়ি কি জন্য? যে যা যে গ্রহটা ডাউন আছে সেই গ্রহটা যাতে স্টোন পড়লে যাতে শান্তি থাকে। তো শনিকে শান্তি করতে গেলে ধরুন একটা নীলা পড়া তো অবশ্যই দরকার। এখনকার যুগে নীলার যেসব দাম একটা নর্মাল মানুষ কিন্তু পড়তে পারবে না, সে তো আর্থিকে ডুবেই থাকছে, সে পড়বে কি করে? রাইট। আর সব থেকে ব্যাপার যেটা হচ্ছে যে শনিকে করতে গেলে হনুমান চালিসা পড়লে খুবই খুবই ভালো। মানে কারণ আপনি হচ্ছে আপনি বলতে চাইছেন যাদের অর্থ আছে তারা নয় একটা স্টোন কিনতে পারে, কিন্তু যাদের আর্থিক অবস্থা খারাপ তারা হনুমান চল্লিশা রোজ পাঠ করতে পারেন। হনুমান চালিসা রোজ পাঠ করুক। কারণ শনিজিকে হনুমানজি বাঁচিয়েছিল যখন রাবণ শনিজিকে বন্দি করে রেখেছিল। শনিকে তো ঘোড়ার ঘাস কাটাতো রাবণ, শনিজিকে যখন বন্দি করে রেখেছিল তখন কিন্তু বজরংবলীজি শনিজিকে তখন রাবণের হাত থেকে বাঁচিয়েছিল। সেই জন্য শনির দশায় যাদের থাকে তাদের কিন্তু হনুমান চালিসা করলে খুবই ভালো। আর শনি হচ্ছে দীর্ঘমেয়াদী, যেমন শনির দশা চলে ধরুন 7.5 বছর, খুব ধীর স্থির ভাবে কিন্তু শনির দশা চলে। যাদের এইসব প্রবলেম, মানি প্রবলেম করে যাদের চলছে তাদের দেখবেন যে কাটছেই না, অনেক কিছু করছে অনেক কিছু করছে, কোনো মতে কিছু হচ্ছে না, মানে দীর্ঘদিন ধরে যেন চলেই যাচ্ছে, জীবনটা যেন আস্তে আস্তে অন্ধকারে আরো যেন ডুবে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকাদের বলবো তোমরা হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবে। আর হনুমানজিকে নীল আনার লাড্ডু নীল কণ্ঠ ফুল দিয়ে পুজো করলে খুবই খুবই ভালো। আর শনির সাড়ে সাথী যদি কোনো জাতক জাতিকার মধ্যে এসে থাকে তার তো প্রবলেম এখন বিশাল কিছু ভাবে চলছে আর্থিক দিকটা। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম অ্যাভয়েড করতে হবে। শনি দেখবেন যে যেখানে থাকে নোংরা অবস্থা একটা বিষয়, বাড়ি ঘরে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবে। দেখবে যেখানে শনি মন্দির থাকে তার পাশেই দেখবে কোনো ডাস্টবিন নোংরা নোংরি এসব জমা ইয়েস থাকে। ইয়েস ইয়েস, হ্যাঁ এটা আমি খেয়াল করেছি। রাইট রাইট। তো এই জিনিসগুলো যাদের দেখবেন যে শনি প্রবল ভাবে মানে এগুলো এফেক্ট করেছে তাদের দেখবেন যে বাড়িতেও একটু নোংরা নোংরি হয়ে থাকে, সেই জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার আছে। তারপর যেটা হলো যে শনিজিকে করতে গেলে তো শনিবার দিন অবশ্যই যদি মন্দিরে গিয়ে তিলের তেল দিয়ে প্রদীপ দিয়ে একটু পুজো দিয়ে আসে বা তাকে মনস্কামনা জানিয়ে আসে, সেই দিক থেকে কিন্তু অনেকটা হবে। সব থেকে বেটার হবে আমাদের হনুমান চালিসা, হনুমানজিকে পুজো করা অবশ্যই দরকার। তো হনুমানজিকে হনুমান চালিসা করলে দেখবেন যে অনেকটাই কেটে যাবে। আমি জানি না, অনেককে শুনেছি বা দেখেছিও যে গাছটা শিকড় পড়ে, এক্ষেত্রে কি শিকড় পড়াটা উচিত আর কি, যদি এটা আপনার সিলেবাসে থাকে আর কি, যে শিকড় কোনো কাজ দেয় আর কি?
অ্যাকচুয়ালি শিকড় কি কাজ দেয় শাস্ত্রীজি? দেখুন, কাজ দেয় না বলাটা ভুল, কারণ এইগুলো যেভাবে ধারণ করতে হয় সেইভাবে কিন্তু মানে মানুষ পায় না সেভাবে ধারণ করতে। জানেও যেমন না, জানেও জানো, হয়তো না সঠিকভাবে ধারণ কিভাবে শিকড় আদি গাছগাছরা। যেমন ধরুন যে রবির জন্য আমাদের বিল্ল মূল লাগে, বিল্ল মূল দরকার হয় রবির জন্য, রবি গ্রহের জন্য। আচ্ছা। তো রবি গ্রহের জন্য বিল্ল মূলটা কিভাবে করতে হয়? অফলন্ত বেলগাছের মূল কোনো পুষ্যা নক্ষত্রে তুলে সেইটিকে ধারণ করতে হয়। তো দোকানে আমরা যেসব মূলগুলো পেয়ে থাকি সেগুলো তো কবে তুলেছে, অফুলন্ত বেলগাছের মূল নাকি, সেগুলো তো আমরা জানি না, সেভাবে পড়িনি, কিন্তু কার্যক্রিয়া সেভাবে হয় না, কিন্তু কাজ দেয়। কাজ দেয় বললাম, ওই রবির জন্য অফুলন্ত বেলগাছের মূল যদি কেউ পড়তে পারে সাদা সুতা দিয়ে, ওদের সাথে সাথে ওদের যত কাঁচা থাকে তত কিন্তু ওটা কার্যক্রিয়া করে। তাই জন্য সপ্তাহে সপ্তাহে সবাই চেঞ্জ করে পড়ে, দোকান থেকে কিনে নিয়ে পড়ে। কোনো কিছু আমার কাছে এসেছে গুরুজি সেভাবে তো কোনো কার্যক্রিয়া পাচ্ছি না। আমি বললাম যেখান থেকে নিচ্ছে সেই দিকটা তো দেখতে হবে যে সেটা ঠিক আছে না ভুল আছে, তারপর তো তুমি পাবে, তাই না? ঠিক। তো এখানে আর্থিক গোলযোগ যেটা শনির কারণে হচ্ছে, সেখানে কি গাছের শিকড় কিভাবে পড়া উচিত? এটা নীল অপরাজিতা গাছের মূল, সেইটাকে প্রতি সোমবার তুলতে হয়। আচ্ছা। যদি নক্ষত্র অনুযায়ী তুলে তো সেখানে খুবই ভালো, অশ্লেষা নক্ষত্রে যদি তুলতে পারে সেখানে কিন্তু খুবই ভালো একটা কার্যক্রিয়া হয়ে থাকে। তো আচ্ছা। সাধারণ মানুষ তো নক্ষত্র ব্যাপার তো কিছু জানে না, তো তুলবে কিভাবে? তবুও মোটামুটি নীল অপরাজিতার মূল অবশ্যই পড়বে, আচ্ছা। কারণ এটা বজরবলিজির একটা ব্যাপার আসছে, তো শনিকে সেখান থেকে শান্ত করবে। আচ্ছা। আচ্ছা। আর যদি পারো মা দক্ষিণা কালীর পুজো অবশ্যই করবে, এবং দক্ষিণা কালী কবচ করলেও খুবই একটা ভালো ফল পেতে পারে। আচ্ছা। 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 শাস্ত্রীজি, নেক্সট কোশ্চেন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাল সর্প যোগ কি, আর এই কাল সর্প যোগের ফলে মানুষের কি কি ক্ষতি হতে পারে, যদি এটা একটু বিস্তারিত বলেন। বুঝতে পারছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তথাপিও যদি একটু বলেন আর কি, যে কাল দেখুন, সর্প যোগ কি। কালসর্প যোগটা খুবই একটি খারাপ যোগ। মানুষ যখন জন্মগ্রহণ করে থাকে তখন কোনো না কোনো যোগে জন্মগ্রহণ করে থাকে। তো কালসর্প যোগটা খুবই খুবই একটা খারাপ যোগ। যেসব জাতক জাতিকারা এই কালসর্প যোগের মধ্যে জন্মগ্রহণ করছে তাদের জীবন কিন্তু একদম বিষক্রিয় হয়ে উঠছে। যেমন ধরুন, সে যদি ধনী ঘরেও জন্মগ্রহণ করে থাকে, সে আস্তে 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 কিন্তু গরিব হয়ে যাবে। কালসর্প যোগ এক কথায় বলা যায় একটা অভিশপ্ত জীবন। রে বাপরে। তো এটাকে বলছে যে পূর্বপুরুষদের কোনো অভিশাপ বা শিবের চোখের জল। রে যেমন বাপরে। ধরুন, বলছে আগের জন্মে আপনি এমন কোনো কর্ম করেছিলেন যার জন্য আপনার কোনো পিতৃতুল্য চোখের জল পড়েছিল, সেই পাপটা কিন্তু এই জন্মে আপনাকে ভোগ করতে হচ্ছে। আচ্ছা। সেই জন্য কালসর্প যোগটা, হ্যাঁ, কালসর্প যোগে যেসব জাতক জাতিকা থাকে তার দিকে সাধারণত দেখবেন তারা পিতার সাপোর্ট সেইভাবে পায় না। দেখবেন যে দেখা গেছে যে কালসর্প যোগে জাতক জাতিকাদের বাবা হয়তো মারা গেছে, মানে গুরুজনের সাপোর্ট সেভাবে, কিন্তু দেখা গেছে মাও মারা গেছে, দেখা গেছে সে বাড়িতে আছে, পিতার সঙ্গে কোনো সম্পর্ক সেরকম ভাবে নাই, সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বাড়ি থাকতেও ভাড়া বাড়িতে বাস করছে, অন্য জায়গাতে চলে যাচ্ছে। সব থেকে বড় হচ্ছে এটা হচ্ছে অকাল মৃত্যুর ভয় বিশাল কিছু ভাবে থাকে কালসর্প যোগ। বাপরে। গাড়ি অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচারে, এইসব ব্যাপারগুলো কিন্তু কালসর্প যোগে বিশাল কিছু ভাবে একটা কালসর্প যোগ খুবই একটা খারাপ যোগ। তো কাল সর্প যোগ কোন কোন গ্রহ নক্ষত্রের জন্য এটা মানুষের জীবনে আসে শাস্ত্রীজি? কালসর্প যোগ এটা তো জন্মছকে আমাদের রাহু কেতুর জন্য হয়ে থাকে। আচ্ছা। তো জন্মছকে বলছে রাহু কেতুর অপোজিট সাইডে যদি কোনো গ্রহ বা কোনো প্ল্যানেট শূন্য থাকে বা 180 ডিগ্রির মধ্যে থাকে, সেখানে এটাকে কালসর্প যোগ বলে গণ্য করা হয়ে থাকে। কালসর্প যোগ ব্যাপারটা হচ্ছে যে রাহু কেতুর জন্ম নক্ষত্র দেবতাদের নাম অনুসারে এটিকে নামকরণ করা হয়েছে কালসর্প যোগ। যেমন ধরুন যে রাহু হচ্ছে আশ্লেষা নক্ষত্রের জন্ম, আশ্লেষা নক্ষত্রের দেবতা হলো কাল, আর কেতুর জন্ম নক্ষত্র হলো ভরণী, ভরণী নক্ষত্রের দেবতা হলো সর্প। তো এই রাহু কেতুর জন্ম নক্ষত্র দেবতাদের নাম অনুসারে এটিকে নামকরণ করা হয়েছে কালসর্প। আচ্ছা। তো এইসব
এইটা আরো অনেক বড় রকম ভাবে আছে, ভিডিওটুকু বড় হচ্ছে, সব জিনিসটা এতটা বলা যায় না, যতটা স্বাভাবিক। পাচ্ছি সেইভাবে বললাম। তো আমার মনে হয় আরেকটা পডকাস্ট আপনাকে নিয়ে আমাদেরকে করতে হবে, কারণ এত ভাস্ট সাবজেক্ট আর এইটুকু সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব হয় না। একদমই না, একদমই না। তো ব্যাপারটা হচ্ছে যে আহ, আমরা দেখব আমাদের দর্শক বৃন্দ যারা আছেন তারা এই ভিডিওটা দেখে তারা আরো কি কি প্রশ্ন চাইছেন তাদের জীবন থেকে, তাদের জীবনের আর কি প্রশ্ন আছে যে যারা জানলে তারা আরো সুন্দর জীবনে আসতে পারেন, তাদের জীবনটা সুন্দর হয়। তো কমেন্ট বক্সে আমি যেই কমেন্ট গুলো পাবো আমি সেগুলো নিয়ে আরেকবার আপনাকে ডাকবো, যদি আপনি সেগুলো একটুখানি তাদের উপকার করে দিয়ে যান তাহলে ভালো হবে। আর আমি শেষ প্রশ্ন যেটা সেটা আপনাকে আমি করব, কাল সর্প যোগের প্রতিকার কিভাবে করতে হয়? যাদের এরকম সিচুয়েশন, যাদের বাড়ি আছে অথচ তারা ভাড়া বাড়িতে থাকছে, যাদের এই ধরনের সিচুয়েশন যে তাদের সংসার পুরো শেষ, তাহলে এই যে কাল সর্প যোগকে খণ্ডন করা যায় কি করে, বা এর প্রতিকার কি করে করা যায় যদি একটু বলেন। কারণ হয়তো আমার ইউটিউবের দর্শক বন্ধুদের মধ্যে কেউ আছেন এমন, তো তার একটু উপকার হোক। এটা তো ডেঞ্জারাস লাইফ তিনি কাটাচ্ছেন না, তো এর প্রতিকার স্বরূপ যদি কিছু একটু বলে দেন। তো প্রথম কথা, আমরা অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক এরা কি করতে পারি? ঈশ্বর যেটা লিখে দিচ্ছে তার উপর তো আমরা যেতে পারি না। স্বাভাবিক। তো এইগুলো হচ্ছে গার্ড দেওয়া যায় আমাদের কিছুটা। কারণ অনেক জ্যোতিষ তান্ত্রিক বলে থাকে এইটা করে দিচ্ছিস জীবন পাল্টে যাবে, ওটা করে জীবন পাল্টে যাবে। এটা কিন্তু একদম, কারণ হচ্ছে এটা কিছু গার্ড দেয়। যেমন ধরুন বৃষ্টির মধ্যে ছাতা থাকা, যে বৃষ্টি হচ্ছে সেই সময় যদি আপনাকে একটা ছাতা ধরে দিয়ে যায়, দেখা গেল বৃষ্টি হচ্ছে আপনি ভিজছেন না। তো এই প্রতিকারগুলো বা ঠিক ভিজলেও সেরকম ভাবে ভিজলেও ভিজলেও কম ভেজা পড়ছে, ভেজা টোটালটা হচ্ছে। ভিজছে না। তো সেইটাই কিছুটা হচ্ছে গার্ড দেয়া। যেমন ধরতে পারেন যে সব থেকে ব্যাপার হচ্ছে কালসর্পযোগ কাটাতে গেলে এটা যোগ্য টোগ্য করে করতে হয় ত্রম্বকেশ্বরে। ত্রম্বকেশ্বরে এখানে তো সেভাবে হয় না, কারণ কালসর্পযোগটা টোটালটা শিবের একটা ব্যাপার আছে। তো কালসর্পযোগ কাটাতে গেলে প্রচুর টাকা খরচার ব্যাপার আছে, সাধারণ মানুষ এগুলোতে পারেও না, আর সেইভাবে হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে কালসর্পযোগ যেসব জাতক জাতিকার মধ্যে আছে তার দিকে আমি বলছি শিবের পুজো অবশ্যই করবে। শিবের পূজাটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে কালসর্প যোগের মেন হচ্ছে শিব। শিবের পুজোটা অবশ্যই করো। আর সব থেকে ব্যাপার যেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ী মন্ত্র অবশ্যই জপ করো। দেখুন আচ্ছা। মৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রম্বকম যজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনম মৃত্যু মুক্ষামমিতা। তো মৃত্যুঞ্জয় মন্ত্র এরকম ভাবে করলে চলবে না, কারণ হচ্ছে মন্ত্র জিনিসটাই এমন একটা জিনিস যে আমাদের চক্রের সঙ্গে সান্নিধ্য আছে। তো যখন মন্ত্রটা জপ করতে হয় আমাদের যে চক্রগুলো যেন সেইভাবে কম্পন হয়ে ওঠে, সেইভাবে এটাকে জপ করতে হয়। যেমন ধরুন অনেকে বলে যে একটা মন্ত্রকে 1,00,000 বার জপ করতে হয়, কিন্তু কথাটা ওইটা না। বলছে 1,00,000 জপ করো, 1,00,000 বার না, যে কোনো একটা জিনিসকে 1,00,000 জপ করো, দেখো সেটা কার্যসিদ্ধি হবে। মানে ফোকাসের মাধ্যমে জব করা। ফোকাসটা, হ্যাঁ, একদম একটা 1,00,000 বার জবটা বলছে না, বলছে একটা লক্ষ্যে জব করো। যে কোনো কাজ করতে গেলে একটা লক্ষ্যে যদি করে, অনেকে দেখবে যে একটা সাধনা করতে গেলে কেউ 3 দিনের সিদ্ধি লাভ হয়ে যাচ্ছে, কেউ 3 বছর লাগছে, কেউ 12 বছর লাগছে। তো সেরকম ভাবে এই জিনিসটা হচ্ছে করতে হবে মন্ত্রটা। তো মন্ত্রটা জপ করার নিয়ম হচ্ছে ঠিক এরকম ভাবে করে যাতে আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে আজ্ঞার চক্র পর্যন্ত কম্পন হতে থাকে। এরকম ভাবে একটা সুরের ছন্দে করলে কিন্তু চক্রগুলো, ওম যখন বলছে আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে কিন্তু আজ্ঞার চক্র পর্যন্ত আসছে। তো মন্ত্রগুলো আমাদের অঙ্কের কি করলেই হলো না, সবকিছু চক্রের ব্যাপার আছে, সেই জিনিসগুলো জাগিয়ে যদি করা যায় তো সেই ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। তো কালসর্প যোগের প্রতিকারের ব্যাপারটা যেটা বলছিলেন, সেই ক্ষেত্রে বলো শিবের তো অবশ্যই করবে। তার ক্ষেত্রে যদি খুব কেউ পারে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এটা কিন্তু খুবই একটা ভালো ফল দেয়। কিন্তু আর শিবের তো একমুখী অবশ্যই একমুখী রুদ্রাক্ষের কথা আপনি বলছেন শাস্ত্রীজি, কিন্তু একমুখী রুদ্রাক্ষ তো খুব একটা বেশি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এত দাম এরা বলে যে এটা সবার এটাই পক্ষে নেওয়া সম্ভবও হয় না। একদম। রুদ্রাক্ষ তো প্রথম কথা আমাদের নেপালেই বেশি পাওয়া যায়। আর একমুখী রুদ্রাক্ষ যেটা আমি শুনেছি যে গাছে একটাই ফল হয়,
আচ্ছা। এক মুখী রুদ্রাক্ষ একটাই হয়ে থাকে একটা গাছে, 5 মুখী 7 মুখী 9 মুখী এগুলো হয়ে থাকে, তো এক মুখী রুদ্রাক্ষ একটা হয়ে থাকে। এমনি তো কালসর্প যোগটা বিশাল কিছু একটা তার প্রতিকারের ব্যাপার নিয়ে হ্যাঁ, করতে গেলে একটু তো এইসব জিনিসগুলো তো ভিন্নতা থাকবে এবং একটু হার্ড একদম হার্ড কিছু থাকবেই। একদম একদম এক মুখী রুদ্রাক্ষটা ধারণ করলে খুবই ভালো, কেউ যদি পেয়ে থাকে, না হলে সে শিবের পুজো করুক, আর মৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই মন থেকে জপ করুন, দেখুন অনেকটাই ফল পাওয়া আর যায়। আর্থিক আর্থিক অনটনে কি কোনো রুদ্রাক্ষ পড়া যায় শাস্ত্রীজি? একদম একদম একদম। কতমুখী রুদ্রাক্ষ পড়া যায়? এইটা এইটা সব থেকে আর্থিক, যাদের বিজনেসের ব্যাপার যাদের কথা বলছি, কারণ বিজনেসের ব্যাপারে যদি আর্থিক প্রবলেম হয়ে থাকে, তারা 7 মুখী রুদ্রাক্ষ করলে তো খুবই খুবই ভালো হয়ে থাকে। সাতমুখী রুদ্রাক্ষ? 7 মুখী রুদ্রাক্ষ, 7 মুখী রুদ্রাক্ষ আমাদের বিজনেসের জন্য এগুলোকে করে থাকি। আচ্ছা। আর যাদের কর্মদিকের ব্যাপার, কর্ম করছে, ইনকাম ঠিকঠাক ভাবে করতে হবে, তাদের 5 মুখী পড়লেই ভালো কাজ হবে। কিন্তু অরিজিনালটা করতে হবে, এখন তো অরিজিনাল মানুষের মধ্যে নেই, ঠিক তাই, বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে, তাই না? ঠিক তাই। এখন এখন অনেকে প্লাস্টিকের বের করছে, কাঠের বের করে দিচ্ছে রুদ্রাক্ষ। হ্যাঁ, তারপরে তো অনেকে দেখি অনলাইন থেকে রুদ্রাক্ষ নেয়। হ্যাঁ, অনলাইনটা তার একদম কোনো বাবা মা নেই, কিছু জানা নেই, না অথচ না না, সস্তায় পায় তাই নিয়ে নেয়। একদম এটা একদম সস্তার জিনিস, সস্তার জিনিস নিয়ে এসে ঘরে পস্তাতে হয়। এবং এবং আরেকটা সস্তা। ব্যাপার আমি শুনেছি শাস্ত্রীজি, সেটা হচ্ছে রুদ্রাক্ষ শুধু ধারণ করলে হবে না, এর ধারণ করার প্রপার নিয়ম আছে। সেই নিয়ম এবং মন্ত্র দিয়ে এবং তাকে একদম একদম শোধন করে তবে ওটাকে ধারণ করলে কার্যকারী পাবে আর কি। একদম একদম, কারণ রুদ্রাক্ষকে নিয়ে এসে ওটা কাঁচা দুধে ঘি মধু দিয়ে মোটামুটি 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর শিবের মন্ত্র আছে যেগুলো এই লাইফে তো এভাবে বলা যায় না, হ্যাঁ, সেই মন্ত্রটা জপ করে তাকে জাগাতে হয়, জাগিয়ে সেটাকে ধারণ করতে হয়। আর শিবের রুদ্রাক্ষ ধারণ করলেই হলো না, তার মধ্যে অনেক কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। মিথ্যা কথা যত পারবে অ্যাভয়েড করে যেতে হবে, নেশাগ্রস্ত একদমই হওয়া চলবে না। আচ্ছা। কিছু নিয়ম আছে, সোমবার দিন নিরামিষ খেতে হবে, সোমবার দিন মানতে হবে, শিবের পুজো টুজো করতে, অনেক কিছু নিয়ম আছে, সেই জিনিসগুলো মেনে যদি করতে পারো তো অবশ্যই ফল পাবে। কারণ মানুষ তো এইভাবেই এখন মানে খারাপ পজিশন থেকে ভালো দিকে আসছে, তো এইভাবে পুরোটাই গাইডের উপর চলতে হয়। নিলে পড়ে নিলাম, কাজ হলো না, টাকাটা গেল, সেইগুলো করলে হবে না। এগুলো অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে, সেগুলো মেনে যদি করা যায় তো অবশ্যই সবকিছু হবে, কেন হবে না, হচ্ছে তো মানুষের। আজকে দেখুন, কোনো বিষয়ে বিশৃঙ্খলাটা কখনোই ভালো নয়। একটা শৃঙ্খলের মধ্যে আসলে তার জীবনটাও সুন্দর হবে, জিনিসগুলোও কাজ করবে, একদম একদম, তাই না? এখনকার দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের জ্যোতিষ তন্ত্র ক্রিয়া যোগ এসব মাধ্যম থেকেই সুখ শান্তি যেগুলো লাভ করে এগুলোর মধ্যেই পাবে। এই যদি জীবনটাকে জানতে চাই, নিজেকে যদি ঠিকঠাক ভাবে চিনতে চাই, নিজে যদি সুখ শান্তি পেতে চাই, তাকে কিন্তু এইসব জিনিসগুলোর মধ্যে দিয়ে এলেই সব থেকে ভালো, কারণ সাধারণ লাইফে তাকে আসতেই হবে। যতটা পারবে, সংসার থেকে তো অতটা কিছু করা যায় না, যতটা পারবে সেইভাবে এসে যদি নিজের মতো করে কিছুটা সময় বের করে যদি ঈশ্বরের সাধনা, যেসব যোগের ব্যাপারগুলো সেগুলো যদি করতে পারে, তাহলেই জীবনে সুখ শান্তি ফিরতে পারে। তাছাড়া এটাতে আপনি কোটি কোটি টাকা, একটা পুরো খারাপ আছে, কোটি কোটি টাকা স্টোন পড়লেন, কবচ পড়লেন, সেইভাবে কিন্তু একদমই কারণ লাল কিতাব সাবজেক্টে আমাদের বলেই দিয়েছে যে যেটা করে মানে যে কর্ম ভাবে তুমি চলছো সেটা সৎকর্ম করো, কিছু দান ধ্যানের ব্যাপার করো। মানে লাল কিতাব আমাদের যেটা আছে আর কি, সে লাল কিতাব সাবজেক্টে অ্যাস্ট্রোলজারি এটি করছে। আমরা তো এখন কেপি তে করি, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজার বিচার করি, সনাতন পদ্ধতিতে অ্যাস্ট্রোলজার বিচার করি। তো মেন হচ্ছে লাল কিতাব আমাদের যেটা ছিল, তো লাল কিতাবের মধ্যে হচ্ছে দান ধ্যান, তন্ত্র মন্ত্র, ঠিক আছে, সাধনা, এইসব ব্যাপারগুলোতে এই জিনিসগুলো কাটে সব থেকে ভালো হয়। তাহলে শাস্ত্রীজি আজকে এই অবধি রাখি। আবার ভক্তরা কমেন্ট যেটা করবে তার অ্যান্সার একটু আপনি পরের বার এসে দিয়ে যাবেন, এটাই আপনার কাছে আশা রাখি আর কি। তো ভালো থাকবেন, আর এইভাবে মানুষকে উপকার করুন, এটাই চাইবো। আর আপনিও ভালো থাকুন, সবাই ভালো থাকুক, সবই মায়ের ইচ্ছা, গুরুজির ইচ্ছা। ভালো থাকুন, আবার দেখা হবে। আবার আমরা আসবো কোনো না কোনো টপিক নিয়ে, কারণ এত ভাস্ট বিষয়, এটা একটা ভিডিও তো সম্ভব না, আর একদিনেও সম্ভব না। আমরা নেক্সট কোশ্চেনের জন্য অপেক্ষা করছি, যেমন যেমন আসবে তেমন তেমন আপনি একটু সার্ভ করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন। তো আজকের যতটুকু আলোচনা হলো, আপনারা কমেন্ট করে আপনাদের জীবনের সমস্যাগুলো জানাতে পারেন। এই ভিডিওতে আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের জীবনের সমস্যা নিয়ে, নেক্সট ভিডিওতে নিদান এবং বিধান নিয়ে
আলোচনা হবে। তাই জ্ঞানী গুরু কমিউনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনাদের যদি অন্য কোনো বিষয়, জীবনের অন্য কোনো সমস্যা, অন্য কোনো বিষয় আপনাদের জানতে ইচ্ছা করে, আপনারা তাও কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করে ভালোবেসে কমেন্ট করে পাশে থাকুন। এমন অনেক টাইপের ভিডিও আপনারা পর পর পেতে থাকবেন। সব সময় ভালো থাকুন। জয় যোগীরাজ। আবার দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।